খালাতো বোনকে সারপ্রাইজ দিতে যেয়ে জীবনে প্রথমবার এমন একটা ঘটনার সম্মুখীন হব বুঝতেই পারিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অনন্যাস নেস্ট। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যেহেতু আমরা দুজন যাবো ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য, তো ভাবলাম কি নেওয়া যায়। আমরা দুজন মিলে প্ল্যান করলাম ডোনাট বানিয়ে নেওয়ার। তো এই তো আমার খালাতো বোন রাত্রেবেলা থেকেই ডোনাটের প্রিপারেশন নিয়ে রেখেছিল, আর সকালবেলা উঠে ও ডোনাটগুলো বানিয়ে দিল আর আমি ভেজে নিচ্ছিলাম। ডোনাটগুলো মাশাল্লাহ এত সুন্দর হয়েছিল, অনেক সুন্দর মতো ফুলেছিল। আমি খেয়াল করে দেখেছি আমার বোনের হাতের এই ডোনাটের ডো বা পিৎজা ডো, মূলত আমরা যেগুলোকে ব্রেড ডো বলে থাকি, ইস্ট দিয়ে যেই ডোটা করা হয়, এই ডোটা অনেক 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 বেশি সুন্দর হয়, অনেক পারফেক্ট হয়। ও আসলে অনেক পরিশ্রম করে এই ডোটা বানানোর জন্য। ও সাধারণত এই ডোটাকে মোটামুটি 2 থেকে 3 বার রেস্ট দেয়, মানে প্রত্যেকবার রেস্টে দেওয়ার পরে খুব সুন্দর মতো মথে নেয়। তারপরেই তো ডোনাটগুলো খুব সুন্দর মতো করে চকলেট দিয়ে কোট করে নেওয়া হয়েছে। তারপর খাওয়া দাওয়া করে রেডি হয়ে টয়ে আমরা বের হয়ে পড়লাম আমার খালামণির বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল হচ্ছে 12টায়। এই তো আমরা স্টেশনে অপেক্ষা করছি, কিন্তু সেদিন ট্রেনটা ফুল 1 ঘন্টা 20 মিনিট লেট করে আসছিল। যেই ট্রেন আসার কথা 12টায়, সেই ট্রেন আসলো 1টা 20-এর দিকে। তারপরেও এতক্ষণ অপেক্ষা করাও মেনে নেওয়া যায় যদি ট্রেনে উঠতে পারা যায়, কিন্তু সেদিন ট্রেনটা মাত্র 2 মিনিট অপেক্ষা করেছিল স্টেশনে, তারপরেই ছেড়ে দিয়েছিল। যার কারণে আমরা ট্রেনে উঠতেই পারিনি। শুধু আমরা না, অনেকেই উঠতে পারেনি। অনেকেই ছিল যারা যশোর, খুলনা এইসব এলাকায় যাবে, তারাও ট্রেনে উঠতে পারেনি। অনেক বগিতেই হচ্ছে মানুষ নামতেই পারেনি এখনও, তার আগেই ট্রেন ছেড়ে দিয়েছে। তো যাই হোক, তারপরে আমরা খুব মন খারাপ করছিলাম যে সারপ্রাইজ দিতে গেলাম, কিন্তু এভাবে কি হয়ে গেল। আমার জীবনে প্রথমবার এরকমটা হয়েছে। তো তারপর আমরা আবার খালামণির বাসায় ফিরে গেলাম, যে আঙ্কেলের সাথে আলোচনা করলাম কি করা যায়। আঙ্কেল বলল 3:30 এবং 4:30 এই সময় 2টা ট্রেন আছে, তোমরা পরের ট্রেনটাতে যেতে পারো। তারপরেই তো আমি আর আমার বোন কিছুটা রেস্ট নিয়ে আবার অটোতে করে চলে যাচ্ছি পড়াদহতে। আর এই তো এই যে আমরা এখন পার হচ্ছি কুষ্টিয়ার সব থেকে ফেমাস একটা জায়গা। অনেকে ফেমাস ঠিক না, আমাদের কাছে এটা একটা গর্বের বিষয় যে বিআরবি কেবলস, যেটা কিনা বাংলাদেশের একটা অন্যতম নামকরা কোম্পানি, সেটা হচ্ছে আমাদের কুষ্টিয়া জেলাতেই। আচ্ছা, ভিডিও দেখে অনেকেরই মনে হতে পারে যে যেহেতু ট্রেন মিস করলে বা এরকম একটা বিপদ হলো, তাহলে আজকে না গেলেই তো হতো, বা অন্য কোনো ওয়েতে যাওয়া যেত, বা বাসে চলে যাওয়া যেত। চুয়াডাঙ্গা তো খুব বেশি দূরে না কুষ্টিয়া থেকে। আবার হচ্ছে বা পরের দিন যেতে পারতেন, কি এমন হতো। আসলে আমাদের ব্যাপারটা এমন ছিল যে যাই হয়ে যাক না কেন আমাদেরকে আজকে যেতেই হবে। যেহেতু অনেক দিন ধরে প্ল্যান করছি, মোটামুটি আমার এক্সামের জন্যই আসলে প্ল্যানটা পিছিয়ে ছিল। পরে আবার কখন কিভাবে সুযোগ হয় না হয় আজকে রেডি হয়ে বের হয়ে পড়েছি। মূলত হচ্ছে ওর জন্য যে ডোনাটগুলো বানানো হয়েছিল, আসলে ফ্রেশ খেতেই ভালো লাগে। একদিন বাসি হয়ে গেলে সেটা একটু ড্রাই হয়ে যায়, যেহেতু ব্রেড আইটেম। তো সেই জন্যই আসলে আমরা ভাবছিলাম যে ঠিক আছে, যেহেতু আমাদের যাওয়ার সুযোগ আছে, ট্রেন আছে, আমরা কেন মিস দিব। আর এই তো আমরা কথা বলতে বলতে চলে আসছি খাজানগর। খাজানগরের নাম অনেকেই শুনবেন। বাংলাদেশের বেশিরভাগ চালের কারখানা এই খাজানগরেই। বলা যায় বাংলাদেশের সব থেকে বড় এবং সব থেকে পুরনো চাল উৎপাদনকারী কারখানা হচ্ছে এই খাজানগরেই, যেগুলো কিনা অনেক 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 বছরের পুরনো। তো এগুলো সবই কুষ্টিয়া জেলার ঐতিহ্য বলা যায়। আর শুধু তাই না, এখানে অনেকগুলা অ্যাগ্রো ফুডের কারখানা আছে। তো তারপরেই তো আমরা চলে আসছি পোড়াদহতে। আমরা আসলাম আর এসে দেখি যে 3:30টার সময় যে ট্রেনটা ছিল, সেই ট্রেনটা আধা ঘন্টা লেট করে আসছে, মানে 4টার সময় আসছে। তো আমরা সেই ট্রেনে আর উঠতে পারিনি, কারণ আঙ্কেল আমাদের 4:30টার ট্রেনের টিকিট কেটে দিয়েছিল। আমাদের টিকিটটা কাটা না থাকলে আমরা এই ট্রেনেই চলে যেতে পারতাম, আরও আগে যেতে পারতাম আর কি। যাই হোক, কিছু করার নাই, ট্রেনটা চলে যাওয়া দেখতে হলো। আর সেদিন কি হয়েছিল কে জানে, মানে আমাদের সবগুলা ট্রেনই ওই দিন লেট করছিল। আমাদের 4:30টায় যে ট্রেনটা আসার কথা ছিল, সেই ট্রেনটাও মোটামুটি আধা ঘন্টা বেশি লেট করে আসছে, মানে 4:30টায় আসার কথা ছিল, ট্রেনটা 5টার দিকে আসছে প্রায়। আর এই তো এখন আমরা চলে যাচ্ছি খালামণির বাসায়, অনেকটা পথ আগায় আসছি। তো এই প্রায় এখনই পৌঁছে যাও। আর এই যে তারপরে যে পৌঁছে গেলাম তারপরেই তো পৌঁছে গেলাম। আমার খালাতো বোন তো খুব দ্রুত হাঁটছিল, আমার যেন শরীরটা আর চলছিলই না। আমি জানি না ও এত এনার্জি কোথা থেকে পাচ্ছিল। আমার এনার্জি একদম শেষ হয়ে গিয়েছিল। এত 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 বেশি গরম ছিল, আমরা দুজন প্রচুর ঘামছিলাম, প্রচুর গরম ছিল।
তারপরেই তো আমরা খালামণির বাসায় চলে আসছি। আমরা হচ্ছে একটা কাজ করেছিলাম, যেহেতু আগের বার আমরা যখন আসছিলাম তখন ওদের সিসি ক্যামেরাতে আমাদেরকে দেখতে পেয়েছিল, যদিও আন্দাজ করেছিল না। আগের বারও না জানিয়ে এসেছিলাম, এইবারও না জানিয়ে আসছি। তবে এবার যদি ও আমাদেরকে সিসি ক্যামেরায় দেখতো তাহলে বুঝে যেত যে এটা আমরাই, কারণ আমাদেরকে অনেকবার করে আসার জন্য বলছি। তো সেই জন্যে আমরা ভাবলাম আমরা আগেই অটো থেকে নেমে পড়বো। তারপরে আমরা 2-1 মিনিটের পথ একটু হেঁটে তারপরে বাসে যাব, যাতে কোনো সন্দেহ না করে, ওরা যাতে কোনোভাবে সিসি ক্যামেরা দেখে আইডিয়াও না করতে পারে যে আমরা আসছি ওদের বাসায়। একবারে বাসায় যেই সারপ্রাইজ দিব। তারপরেই তো চলে আসলাম বাসায় ঢুকে খালামণি আর বোন তো অনেক বেশি সারপ্রাইজড হয়ে গিয়েছিল। ওরা অনেক খুশি হয়েছে। আসলে বোনকে সারপ্রাইজ দিতে আসার কারণ হচ্ছে আমার বোনটা এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে, আলহামদুলিল্লাহ। তো ও অনেক দিন ধরেই চাচ্ছিল যে আমরা যেন ওদের বাসায় বেড়াতে যাই, যেহেতু ওর আবার ইন্টারমিডিয়েটের পড়াশোনা শুরু হয়ে গিয়েছে। আমার পরীক্ষা শেষ, আমার মেজো খালামণির মেয়েটাও মোটামুটি ফ্রি ছিল। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে, আমরা দুজনেই যাই, ওকে একটু সঙ্গ দিয়ে আসি। এই তো তারপর সন্ধ্যার সময় খালাতো ভাইটা, ও যেহেতু হাফেজি মাদ্রাসায় পড়ে, তো ও হচ্ছে ওর ওখানকার যে পড়াশোনাগুলো, ওর একটা পরীক্ষা হয়েছিল আর কি, পরীক্ষার প্রশ্নটা আমাকে দেখাচ্ছিল। তো আমি আবার কিছু কোয়েশ্চেন ওকে জিজ্ঞাসা করছিলাম। ও এত সুন্দর করে পড়ে, মাশাল্লাহ, অনেক ভালো লাগে শুনতে। ছোট মানুষ তো আসলে, আর ওর কণ্ঠটা মাশাল্লাহ অনেক 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 মিষ্টি। ওর কণ্ঠে কোরআন তিলাওয়াত শুনতে অনেক ভালো লাগে। আর এই তো এখানে যাকে দেখতে পেলেন সেই হচ্ছে আমার দুষ্টু মিষ্টি হাফেজি পড়ুয়া ভাইটা। সবাই আমার ভাইটার জন্য মাশাল্লাহ বলে দিবেন, আমার ভাইটার জন্য দোয়া করবেন, ও যাতে অনেক বড় হয়। তারপরেই তো পরের দিন মোটামুটি সকালবেলা থেকেই শুরু করছি। আসলে আর কোনো ভিডিও করেছিলাম না রাত্রে, আমরা মোটামুটি বেশ আড্ডা দিয়েছি। তারপরে যে আমার খালামণির এটা হচ্ছে একটা ছাদ, এটা খালামণির যেহেতু নিজের বাড়ি, তো খালামণি নিজের মতো করে সবটা করে নিয়েছে। তারপর আর কি আমাদের একটা দাওয়াত ছিল, সেখানেই চলে যাচ্ছি। দাওয়াতটা হচ্ছে আমার খালামণির শ্বশুরবাড়ির দিকের একটা দাওয়াত। আর এই তো এখানে হচ্ছে খালামণিদের বিড়াল, এই বিড়ালটা হচ্ছে আমার আঙ্কেলের জান প্রাণ যা বলা যায়। আঙ্কেল এই বিড়ালটাকে অনেক অনেক ভালোবাসে। আঙ্কেল বাইরে থেকে বাসায় এসেই আগে ওই বিড়ালটার খোঁজ নেয়, তো সেই জন্যেই বললাম আঙ্কেলের জান প্রাণ। আর এই তো তারপর আমরা চলে যাচ্ছি। যাওয়ার সময়ও মোটামুটি আমরা গল্প করতে করতেই যাচ্ছিলাম। আমি আগেও বলেছি আমরা বোনরা এক জায়গায় হলে অনেক গল্প করি। আসলে মনে হয় গল্প শেষই হচ্ছে না। আমরা যে চলে যাই কোথাও, মানে আমরা যখন ভিডিও কলেও কথা বলি তখনও আমরা অনেক গল্প করি। এত গল্প করতে আসলে জানি না, অনেকেই হয়তো ভাবে আমরা বাচাল, কিন্তু গল্প করতে ভালোই লাগে আমাদের। তো যাই হোক, গল্প করতে করতে আমরা পৌঁছে গিয়েছিলাম। আর এখানে খালামণি সবার বাড়িতে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। এখানে সবই যেহেতু খালামণির শ্বশুরবাড়ির দিকের আত্মীয় স্বজনদের বাড়ি, অনেক জায়গায় খালামণির ইচ্ছা না হলেও সেখানে যেতে হয়, কারণ শ্বশুরবাড়ির দিকের আত্মীয় স্বজন মানে সেখানে বৌমাকে যেতেই হবে। খালামণি যেহেতু বৌমা, খালামণি তো খালামণির দায়িত্ব পালন করছিল, কিন্তু আমাদের গরমে একদমই খুব কষ্ট হয়ে যাচ্ছিল। আমরা কোনোভাবেই টিকতে পারছিলাম না। আমি আর আমার 2 খালাতো বোন আমরা হচ্ছে এসে গাড়ির মধ্যে বসেছিলাম। আর সেদিন এত বেশি গরম ছিল, গাছের পাতাগুলোও নড়ছিল না, প্রচন্ড গরম লাগছিল, খুব অস্থির লাগছিল, অনেক কষ্ট হয়েছে। তো তারপরেই তো আমরা সবাই বাসায় পৌঁছে গিয়েছি। আর কোনো ভিডিও করিনি, খুব টায়ার্ড ছিলাম যেহেতু। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।